চোখ মেললাম, তুই প্রথম ছুঁয়ে দেখা তোকে, প্রথম কান্নায় তুই। আবার তোকে দেখে হেসে উঠেছিলাম। তুই আমার আশ্রয়। শৈশব, কৈশোর, যৌবন পেরিয়ে উত্তরের বয়সেও তোকে খুঁজি। এই অন্তহীন খুঁজে চলার মধ্যেই তুই যেন বারবার ফিরে আসিস। ঝড়ের রাতে তুই আমাকে অভিসারী ডাক পাঠাস। জীবনে জেনে শুনে বা না বুঝে আমি কত বিষ পান করলাম। তুই আজও অমৃত পাত্র নিয়ে দরজার পাশে দাঁড়িয়ে থাকিস প্রদীপ জেলে। হোঁচট খেয়ে পড়ে গেলে বলিস, লাগেনি তো বাছা। তোকে মা ডাকি। তোর কাছে আমার অনেক ঋণ। তাই তোর কয়েক রূপের প্রতিমাকে অঞ্জলি দিলাম। ফুল চন্দন নেই আমার, আছে চোখের জল। ভালো থাকিস মা, ভালো থাকিস, ভালো থাকিস মা, ভালো থাকিস। প্রভাতে উঠে শুনলি আমি নেই। ভোরের নরম আলোয়, ফুলে চন্দনে, নতুন লাল ডুরে শাড়িতে আমি এমনভাবে ঘুমিয়েছিলাম মৃত্যুর ভয়ঙ্কর রূপ যাতে ধরা না পড়ে। তোর মনে হলো মৃত্যু সুখ ও শক্তির মতো প্রশস্ত আর মনোহর। তোর তখন কত বয়স হবে? 14। এক ঘরে থাকলেও আমি অসুস্থ ছিলাম বলে তোর পৃথক বিছানা। পরে তেতলার অন্তঃপুরে আমার স্থান হলো। তুই তো আমার কাছে আমার আঁচলের তলায় মানুষ হলি না। জমিদার বাড়ির রীতি, চাকর বাকরের কাছে মানুষ। মা কথাটা কি? মায়ের কোলে কতটা উত্তাপ আছে, কত গভীর দিঘি আছে, তুই জানলি না। তাই হয়তো আমার মৃত্যুর সময়কে নাড়া দিলেও 16 বছরের কাদম্বরী আমার না থাকার বেদনাকে মুছে দিল। আঁকড়ে ধরলি তোর প্রিয় বউঠানকে। বট যেমন তার ছায়াকে নিয়ে থাকে, সেও তো জমিদার বাড়ির খাঁচা থেকে নিজেকে উড়িয়ে দিল। তুই কাদম্বরীর মধ্যে কাকে খুঁজতিস? যত বড় হতে থাকলি আমাকে খ্যাপার মতো খুঁজতিস। বেলফুলের কোমল কুঁড়ি তোর কপালে ছোঁয়াতিস আর ভাবতিস আমি তোর কপালে। যত বড় হচ্ছিস আর তত তুই শিশু, কখনো শিশু ভোলানাথ। তুই তুই কাকে খুঁজতিস মেঘের মধ্যে? ভোরের আলোয়, সন্ধে নামলে, কোনো সময় বীর পুরুষ হয়ে আমাকে নিয়ে পালকি করে বিদেশ ঘুরে, আবার 7 রাজার ধন মানিক জোড়া কৌটো করে নিয়ে আসতিস। কোনো সময় আমার ওপর অভিমান করে বলতিস,
খোকা কি তোর কোলে নিবি না গো? যে মা তোর জন্ম দেওয়া ছাড়া কিছুই করল না, তুই তুই সেই মাকে নিয়ে লিখলি। মনে হয় মা আমার পানি চেয়ে অনিমিখে, কোলের ওপরে ধরে কবে দেখতো আমায় চেয়ে, সেই চাউনি রেখে গেছে সারা আকাশ চেয়ে। সেই আকাশ থেকেই তো তোকে রোজ দেখি, তোকে যন্ত্রণায় থরথর করে কাঁপতে দেখি, তোকে প্রেমে পূজায় স্বদেশে আন্তর্জাতিকতায় দেখি। আবার ছবির রেখায় রঙে, কবিতার শব্দে, নাটকের চরিত্রে, গল্পে, প্রবন্ধে, চিঠিতে, উপন্যাসে কোনো মা তার সন্তানকে এত আদর করেনি। তুই যত লিখেছিস, কি আদর তোর লেখায়। দূর আকাশটা যেমন সমুদ্রে নেবে আসে আদর করতে, যেমন মা ঝুঁকে পড়ে তার সন্তানের মুখে স্তন দিতে, তেমন দেখি আর ভাবি শ্যাম যে তোর চারদিকে খড়ির গণ্ডি কেটে দিয়েছিল, সেই গণ্ডিটা কখন পৃথিবীর মানচিত্রকে ছুঁয়ে ফেলেছে। আমি মুখ্য মানুষ, ভাবি আমার অষ্টম শ্রেণী পড়া ছেলে যখন তুই পেটে এলি, কত কষ্ট, প্রসব বেদনায় ছিঁড়ে টুকরো টুকরো নীল মেঘের মতো হয়ে যেতাম। জানিস খোকা, এই যন্ত্রণা তোর মুখে দেখতাম যখন খেরোর খাতা আর লেখনি নিয়ে বসতিস, কিংবা আমি নিজেকে তোর মধ্যে আমার সেই যন্ত্রণা ক্লিষ্ট মুখ দেখতাম। খুব মায়া হতো। তারপর তোর আরাম কেদারায় চোখ মোজা প্রশান্ত মুখ, ইচ্ছে করতো ছুটে গিয়ে যে মা পেল না, মায়ের বুকের ভেতর অবাক ঘুমোতে পারল না, ভয় পেয়ে হাঁটু মুড়ে মায়ের বুকে আশ্রয় নিতে পারল না, সে নিজে এত ভালো মা কি করে হতে পারল? এত ভালো মা হাজার লক্ষ মানুষের গহীন মনে ডুব দিতে জানে যে, তাদের ব্যথায়, আনন্দে, প্রেমে, প্রতিবাদে, পুজোয়, সব অনুভূতিতে মিলেমিশে নদী হয়ে যেতে পারে। রবি, রবি, তুই আমার থেকেও ভালো মা। আমি তো তোর মা। তুই তুই সারা পৃথিবীর মা, সারা পৃথিবীর মা, শেষ আশ্রয়। তুমি সত্যের মন্দিরে থাকো। যে দীপ তুমি জ্বালিয়েছিলে, তার অনির্বাণ শিখায় তোমার দেবতা আর তুমি দুজনেই আলোর সাজে সেজে উঠেছিলে। তা তোমার অভিন্ন হৃদয় বন্ধু রবীন্দ্রনাথ লিখলেন। মন্দিরের চার দেওয়ালে দেবতার সাথে তোমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে তাতে ধূপ, মোমবাতি, ফুল চড়াতে শুরু করেছিলাম। তারপর বিস্মৃতির অতলে তুমি তলিয়ে গেলে। সেই মন্দিরের ধ্বংসাবশেষ, তার দেওয়াল ফাটিয়ে এক বটগাছ শিকড় ঝুলিয়ে অপেক্ষা করছে এই মন্দির কবে খুলবে। তুমি পাথর হয়ে গেলে। মাঝে মাঝে একটা হলুদ পাখি উঁকি দিয়ে তোমাকে দেখে যায়,
আর ভাবে তুমি কবে ঘুম থেকে উঠে মন্দিরের দরজা ভেঙে আকাশের দিকে চোখ মেলবে। তোমার ওই মন্দির ঘিরে কত চোখের জল রাত্রে পড়ে, কত পাখি ভোরের গান গাইতে গিয়ে ফুঁপিয়ে কেঁদে ওঠে, কত কাঠবিড়ালি পুটুস পাটুস তোমার দিকে চেয়ে থাকে, এমনকি পোকামাকড়ও। কত বলবো তোমায়। রোজ ওরা ভাবে ওদের মা হয়তো জেগে উঠবে। তোমার মাথায় সোনার কাঠি স্পর্শ করার জন্য লজ্জাবতী গাছটা রোজ সেই আশায় একটু করে দীর্ঘ হয়। তুমি বুঝতে পারো না, তবু তুমি ঘুমে। তোমার বন্ধু তোমাকে বিদেশে পাঠানোর জন্য ত্রিপুরার রাজার কাছে ভিক্ষা করেছিলেন। কলকাতা বন্দরে তুমি যখন জাহাজে উঠছ, তোমার হাতে তার ভালোবাসার সাহায্য তুলে দিয়ে তার কি মানসিক শান্তি। যে কাব্য প্রকৃতির প্রাণী হিল্লোল তুলেছিল, সে ভেবেছিল তোমার কীর্তি বিজ্ঞানের ভাষায় ছড়িয়ে পড়ুক সারা বিশ্বে। তার হৃদয় কাব্য তোমার মেধার কাব্যের সাথে জমিয়ে প্রেম করার কি অভিলাষ। তুমি বিশ্ব জয় করতে, আমরা তোমাকে 4টে ফ্রেমের মধ্যে বন্দি করে ফেললাম। তোমার ছবির সামনে দাঁড়ালে, তোমার চোখের দিকে তাকালে ভেসে আসে এক মায়ের মুখ। ছবিটা রোজ বিষণ্ণ হয়ে পড়ে। স্কুল, কলেজ, সরকারি দপ্তর, লাইব্রেরি থেকে সরতে শুরু করেছে তোমার ছবি। তোমাকে ছবি করে রাখলেও সেই ছবি মুছে যাচ্ছে কালের নিয়মে। যত পাথর হয়ে যাচ্ছ, তত কেন যেন গাছপালা তোমাকে খুঁজছে। ঝড়ের রাত্রে পাখি যেমন তার বাসাকে খোঁজে, তেমন 365 দিন এক নতুন বিশেষ দিন। হ্যাপি নিউ ইয়ার, ভ্যালেন্টাইন ডে, মাতৃদিবস, বার্থডে, কত বলবো। হু করে বিপণন হয়ে যাচ্ছে শুভেচ্ছা কার্ড। একটা প্রাণকে মেরে কি কাউকে ভালোবাসা জানানো যায়? আমাদের হাতে কি রক্ত লেগে থাকে না? অরণ্য সরিয়ে নগরায়ন, প্রযুক্তির দামাল রূপ। তোমার বন্ধু কি তাই আর্তনাদ করে উঠেছিলেন, লিখেছিলেন, দাও ফিরে সে অরণ্য, লও এ নগর। যখন এই কবিতা লিখছিলেন, রবীন্দ্রনাথ কি তোমার জন্য কেঁদে উঠেছিলেন? বাতাস থেকে তো অম্লজানকে চুরি করে নিল। প্রজাপতির ভেতরে যে তেপান্তরের মাঠটা ছিল, তার আকাশে কালো ধোঁয়া। এইসব দেখেও তুমি চুপ। একমাত্র মা জানে তার সন্তানের প্রাণ আছে কিনা। তুমি তো প্রথম বললে ওদের প্রাণ আছে। ওরা বাতাসের কোলে দোল খায়, মাথা তুলে আকাশ দেখে, গ্রীষ্মের তাপে নিজেদের পোড়ায়, আবার বৃষ্টি পড়লে গা ভিজিয়ে আনন্দ করে। খিদে পেলে খায়, পাশে নড়বড়ে ওদের বন্ধু থাকলে তাকে দুহাত দিয়ে ডাকে, সেও জড়িয়ে বেঁচে যায়। তাহলে তাহলে তুমি কি ওদের মা নও? মা তো, তাই তো ওরা তোমাকে খুঁজছে। আমরা যখন নিজেরাই নিজেদের শরীরের মাপ নিয়ে কবর খুঁড়ছি, তখন তো গাছপালা আমাদের মাতৃসুধা দিয়ে বাঁচাতে চাইছে, আর আমরা তাদের। তোমার সন্তানদের এই সংকটে তুমি কি ঘুমিয়ে থাকবে? কবে উঠবে? নাটকের শেষ বেল বাজতে তো আর দেরি নেই। দোয়েল পাখি তো মঞ্চে বিবেকের গান ধরেছে। তুমি তো গ্রিন রুমে ঘুমিয়ে পড়েছো। এই সময় তোমার মতো মায়ের ভূমিকায় কে অভিনয় করবে? রবীন্দ্রনাথ প্রেক্ষাগৃহের সামনের আসনে বসে আছেন। কখন তার বন্ধু আসবে তুমি শুনতে পাচ্ছ না কি গো? তোমার কথা শোনার জন্য ওরা কান পেতে রয়। আটটা বছর অপেক্ষা করেছি। শেষ 5 বছর দু চোখের পাতা অনেকক্ষণ বিশ্রাম পায়নি।
রাত কত দীর্ঘ হয়, সময়ের পায়ে তখন পাথর। অন্ধকার ঘরে আমি তখন কি খুঁজতাম? সকালে উঠলে বাঁকা চাউনি, কানের কাছে গরম লাভা স্রোতের মতো শব্দের ঝাপটানি। শুনতাম, কিন্তু মুখ বধির। মাথার ঘোমটাটা জোর করে কানে জড়িয়ে রাখতাম, যাতে কিছু শব্দ কানে না আসে। ইচ্ছে করে বাসনকুসন জোরে রাখতাম, বা গরম কড়াইয়ে খুন্তি যেন বেলচা। এই শুনে সবাই বলতো, একটা অলক্ষী এনেছে মুখুজ্জে বাড়ির ছোট ছেলে, যে বংশ রক্ষা করতে পারে না সে তো। আরো কত বিশেষ শব্দ ব্যবহার হতো, সেগুলো রাজশেখর বসু অভিধানে লিখেছেন কিনা জানি না, কিন্তু শব্দগুলো ধার প্রচণ্ড। কাটবে, কিন্তু রক্ত বেরোবে না। শেষ 5 বছর এত পরীক্ষা হয়েছে আমার শরীরের ওপর, যে গবেষণাগারে একটা গিনিপিগও লজ্জা পাবে। নতুন ডাক্তারবাবু যেই বলবেন, মিস্টার মুখার্জি, আপনার কতগুলো টেস্ট করা প্রয়োজন, তৎক্ষণাৎ বলা হবে ডাক্তার মুখ্যু। তাদের সোনার চাঁদের শরীরের গঠন তো হিন্দি সিনেমার ধর্মেন্দ্রর মতো। আমারও মনে হয়েছিল, আমাকে দেখতে যখন গিয়েছিল, হাফ হাতা শার্টের থেকে হাতের গুলিটা যেভাবে রংবাজি করছিল, ভাবলাম আমি বুঝি হেমা মালিনীর মতো ভাগ্যবান। কিন্তু ভাগ্যবান শব্দটা আমার নামের সাথে জুড়ল না। বিয়ের রাতেই বুঝলাম, আমার ধর্মেন্দ্র ক্যামেরার কারসাজিতে দাঁড়িয়ে। একটার পর একটা ডাক্তার দেখাচ্ছি, সবারই তো এক কথা। অবশেষে মুখার্জি বাড়ির ছোট ছেলে ডাক্তারের কথা শুনল। আমার নামের আগে অশব্দটা বলা কমতে শুরু হলো। বয়সটা তো অনেক হলো, কত রকম নিষেধাজ্ঞা, কত পরামর্শ, কত তাবিজ কবচ, বিছানায় শুয়ে থাকা, মাঝে মাঝে এই অখণ্ড বিশ্রাম নেওয়ায়, বসে শুয়ে থাকায় বাড়িতে শ্রম সংকট, শ্রমিকদের মধ্যে অসন্তোষ। সকাল হলেই প্রতিবেশীরা বুঝে ফেলতো দিন শুরু হলো। আমি শুনতাম না। মন ভালো রাখার জন্য গান শুনতাম রবীন্দ্রনাথের, বা কোনো সময় সুকুমার রায়ের আবোল তাবোল। কতগুলো কবিতা তো মুখস্থই করে ফেলেছি। ও এলে ঝড়া বলে ঘুম পাড়াতে হবে তো। বিছানায় বসে কাঁথা সেলাই করতাম, কাঁথায় বড় চাঁদ, হাতি ঘোড়ার ছবি ফুটিয়ে তুলতাম। স্কুলে সেলাইতেই তো সবচেয়ে বেশি নম্বর পেতাম, অঙ্কে কম। এর মধ্যে বাড়িতে খোকা চাইয়ের দাবি উঠেছে, পারলে পোস্টারও ফেলে দেয় আমার ঘরের দেওয়ালে। তুই বড় হচ্ছিস, জমাট রক্ত থেকে একটা শরীর তৈরি হচ্ছে। মাঝে দুবার ছবি তোলা হলো, আমি দেখতাম তুই বড় হচ্ছিস, কলার ভেলায় ভাসছিস। মাঝে মাঝে এমন আঁচড়াতিস যেন মাটি খুঁড়ে নদীর জন্ম দিবি। ব্যথা লাগতো, কিন্তু ব্যথা যে এত ভালো লাগে আগে জানতাম না। ডাক্তারবাবু তোর বুকের ধুকপুকানি একবার একটা যন্ত্র দিয়ে শুনিয়েছিলেন। আমার না মনে হচ্ছিল কে যেন ঢাক বাজাচ্ছে। কত কথা বলতাম তোর সাথে। বাঁ দিকে পাশ করে শুয়ে থাকতাম, আর জানলা দিয়ে দেখতাম চাঁদ মামা তোর কপালে টি দিয়ে যাচ্ছে। সব তো ঠিক চলছিল, ওই ঠিক শব্দটা বেঠিক হতে আমার বেশি সময় লাগে না। একদিন খুব ব্যথা উঠলো, ছটফট করতে লাগলাম। যন্ত্রণাটা পা দিয়ে নেমে মাথায় উঠে আসছিল। আমাকে নিয়ে ছুটে নার্সিংহোমে। তারপর আর কিছু মনে নেই। নার্সিংহোমের দরজার বাইরে সেই অলেখা শব্দটা উঠে আসছে। ভয় পেয়ে গেলাম। ওর বাবাকে জিজ্ঞেস করলাম, কথা না বলে সে চলে গেল। ডাক্তার এসে জানিয়ে দিল মা আর শিশু দুজনেই খুব সংকটে। আর কিছু বললেন না। পরে শুনেছিলাম আমার
মেয়ে হয়েছিল। আমার বুকটা হঠাৎ ছলাৎ করে উঠল, বুকের ওপর একটা প্রকাণ্ড পাথর চেপে বসলো। পেটের ভেতরে তোর ভাসতে থাকা জল কি চোখ দিয়ে মার হচ্ছিল জানি না। মা হওয়ার কোনো যোগ্যতা আমার নেই। আরো কত কথা। আচ্ছা, আমি কি মা হইনি? কত কথা বলেছিস, পৃথিবী যেমন সূর্যের চারিদিকে ঘোরে তুইও তেমনি ঘুরতিস। কোনো সময় ঝকঝকে দিন, আবার দিনের আলো নিভে সন্ধে, সন্ধে পার হয়ে গিয়ে গভীর রাত্রি। ওই পৃথিবীর খবর আর কেউ জানে না, একমাত্র মা জানে। আর জানতিস তুই, এই 8 মাস, এই 8 মাস আমি কি তোর মা ছিলাম না? এই 8 মাস তোকে কাজলের টিপ পড়াইনি নজর লাগবে বলে, পায়ের তলায় আর একটা কালো টিপ। তুই বল বল, আমি মা ছিলাম না? ওরা কেন বলছে আমি মা নই? বল কিরে, তুই তো চাঁদে মামার বাড়িতে ঘুরতে গেছিস, ওখান থেকে একবার অন্তত গলা তুলে বল মা। সারা মহানগর ছুটছে, পা ছুটছে, মন ছুটছে, তার থেকেও মাথা ছুটছে দুগুণ জোরে। মহানগরে আজকাল মন 100 মিটার দৌড়ে প্রথম হতে পারে না। রবীন্দ্র সদন নন্দন পেরিয়ে এক্সাইড মোড়টায় সবসময় মানুষগুলো তো গোল্লা ছুট খেলে। নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামে যারা আসে তারাও তো রেসের ঘোড়া। বিশ্বায়নের পৃথিবীতে ছোট হয়ে আসা পরিবারে এরা সবাই বনসাই। এদের ঘরের দেয়ালে ঠাকুমা ঠাকুরদাদের ছবি জায়গাও পায় না। ছুটছে ছুটছে সবাই। রবীন্দ্রনাথ সদনে দাঁড়িয়ে দেখেন 21 শতকের মানুষদের। নেহেরু দেখেন তার প্রিয় ছোটরা হারিয়ে ফেলছে তার শৈশবের সবুজ দিনগুলো। কিন্তু এক্সাইড মোড়ে সে তো চুপচাপ বসে, সাদা শাড়ি, ফোকলা দাঁত, চোখের দৃষ্টি ঝাপসা, মেরুদণ্ডটাও তো ধনুকের মতো বাঁকা। মুখের হাসিটার তো বয়স বাড়েনি। সামনে প্লাস্টিকের উপর পাঁপড় সাজিয়ে বসে। এক্সাইড মোড়ে উনি এলেই রাস্তার পাশের গ্রিলে রোদ্দুর ভেঙে পড়ে। পথ চলতে চলতে কোনো শিশু মায়ের হাত ধরে দেখে ডাইনোসর প্রজাতির বিলুপ্ত এক প্রাণীকে। ঠাকুমার ঝুলি বা প্রদীপিসির বর্বি বাক্সর মধ্যে কি পৃথিবী লুকিয়ে আছে তারা জানে না। এই ঠাম্মার ঝুলিতে পাঁপড়, চিপস। এই বয়সে যার ভাঙা দৃষ্টি দিয়ে রামায়ণ পড়ার সময়, সন্ধেবেলায় কীর্তন, নাতি নাতনি নিয়ে খুনসুটি করার সময়, ভরা সংসারে বটবৃক্ষের প্রগাঢ় ছায়া দান করার সময়, সেই মানুষটা ভোর হলেই 2টো বাস চেপে বসে বুচকায় পাঁপড়, চিপস। শীত, গ্রীষ্ম, বর্ষা, তাকে থামলে চলবে না। তাহলে ঠাম্মাও ছুটছে। সে থামলে তার সংসার থেমে যাবে। 6 মাস আগে ছেলে তো ফুসফুসে ক্যান্সারে চলে গেল। বৌমা, নাতি নাতনির সংসার, দুবেলা গরম ভাত তো বাড়ির লোকেদের জোগাতে হবে। এদেশে টাটা বিড়লাও ব্যবসা করে, ঠাম্মাও করছে। অচিন্ত কুমার সেনগুপ্ত কবে ছন্নছাড়া লিখেছিলেন জানি না, কিন্তু একা থাকার পৃথিবীতে এখনো কিছু ছন্নছাড়া বেঁচে আছে। নিয়ম করে তারা ঠাম্মার কাছে যায়, পাঁপড় কিনে। কেউ যদি বাড়তি কিছু পয়সা দেয়, ঠাম্মা তা হাসি মুখে ফিরিয়ে দেয় বা হাতে পাঁপড় গুঁজে দেয়।
ভিক্ষা তিনি নেবেন না, তার সম্মানে লাগে। যেখানে তার দেশ ভিক্ষে করে ডানা ভাঙা স্বাধীনতা পেল, যেখানে তার দেশের নেতারা শুধু ক্ষমতা লুটবে বলে ভোটে ভিক্ষা করে, যেখানে তার দেশ স্বাধীনতার ৬৮ বছর পরেও ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়িয়ে থাকে, সেখানে তুমি তোমার সামনে দিয়ে ঠান্ডা গাড়ি করে লাল বাতি হাঁকিয়ে মন্ত্রী আমলারা ছুটে যায়। তুমি তাদের দেখো, তোমার ঝাপসা চোখ দিয়ে কি দেখো? এককোষী অ্যামিবার মতো প্রাণী নড়াচড়া করছে। কি জানি, তুমি তো তখন তোমার কাঁপা কাঁপা হাত দিয়ে পাঁপড়ের গায়ে হাত বোলাও। ভারতের মানচিত্রের এক পরমাণুর মতো জায়গা নিয়ে ঠাম্মা তুমি বসে আছো। ভিক্ষে করে কোনো মানুষ, কোনো জাত, কোনো দেশ মাথা তুলে দাঁড়াতে পারে না। তুমি যেন বিড়বিড় করে বলছো আর পাঁপড়ে হাত বোলাচ্ছ। ভিক্ষে করে কোনো দেশ বড় হতে পারে না, ভিক্ষে করে কোনো মানুষ বড় হতে পারে না, ভিক্ষে করে ভোরে তখন কুসুম রঙে পাখির চোখে ঘুমের আবেশ। তখন তুই ফুল তুলছিস মিত্তিরদের ওই বাগানে। পাড়ায় তুই দুর্গা মা, কেউ বা তোকে ডাকে মেয়ে। পাড়ায় তুই দুর্গা ঠাকুর, 10 হাতে তোর স্নেহের পরশ। বসির মিয়া যখন জ্বরে শুয়ে আছে দুয়ার পরে, মুখের কাছে ওষুধ ধরা, নিয়ম করে সেবা শাসন। পথের ধারে কুঞ্জ বাবা একতারা তার গানের ফেলা। জন্ম থেকেই চোখ দুটো তার আলোর সাথে ঘর করেনি। দুর্গামা নিয়ম করে কুঞ্জ বাবার হাতটি ধরে। বেলা শেষে বাসায় ফেরা। দুর্গামার জন্ম কোথায়? মহালয়ার ভোরের সময় রেডিওতে বীরেন বাবু, কণ্ঠে তখন স্তোত্রপাঠ। মন্দিরেতে পড়ে আছে সদ্যজাত শিশু এক। গ্রামের মানুষ আদর করে দুর্গা বলে ডাকে সবাই। কোলে করে আদর দিয়ে দুর্গা এখন কিশোরী এক। কুঞ্জ বাবা অন্ধ হলেও বুকের ব্যথা ভুলিয়ে দিয়ে বাবা মায়ের সংসারেতে ভিক্ষাপাত্র উজাড় করে। গ্রামের মানুষ ভাবে এমন তাদের ঘরে দুর্গা এলো। পুজো আসে, পুজো যায়, দুর্গা মেয়ে বড় হয়। এই বছর দুর্গা আসবে দোলায় চেপে। মন্দিরেতে রঙের আঁচড়, কাঠামোয় মাটির প্রলেপ। রমেশ দাদা প্রতিমায় চোখ আঁকতে যাবে যখন, দুর্গাকে ঠায় দাঁড়িয়ে রাখে ওরই মতন দুর্গা ঠাকুর। রমেশ দাদার চোখে তখন জলের ফোঁটা টলমল। ঢাকে তখন বাদ্যি বাজে, আকাশ জুড়ে খুশির আমেজ। বোধন হলো অষ্টমীতে অঞ্জলি, সন্ধি পুজো পার হয়ে যায়। মন্দিরেতে দুর্গা মা। দুর্গা শুধু মন্দিরেতে দাঁড়িয়ে বলে, মা গো মা, বছরভর সবাই যেন ভালো থাকে। দশমীর দিন মন খারাপ, ঢাকে তখন কান্নাকাটি। দুর্গা মায়ের চোখেও নাকি দশমীর ভোরের বেলায় কুঞ্জ তখন গলা তুলে ডাক পাড়ছে, দুর্গা মা, দুর্গা মা, গেলে কোথায়? রাত ভোরে তুই বাড়িতে নেই। গ্রামের মানুষ ছুটে আসে, খুঁজছে সবাই দুর্গা মাকে। গেল কোথায়? আরেকটু পর মা দুর্গার ভাসান হবে। বসির মিয়া ছুটে এসে জানান দেয়, দুর্গাপুরের নদীর পাড়ে।
জ্ঞান নেই তার, প্রাণের কথা সে জানে না। রক্তে তার ভাসছে শরীর, নদীর জল ধুচ্ছে তার শরীরখানি। সবাই তখন এক ছুট্টে নদীর পাড়ে। কুঞ্জু খালি হুমড়ি খেয়ে পড়ছে তখন মাটির ওপর, ডাকছে খালি, মা গো আমার, দুর্গা মা, কোথায় গেলি? শুয়ে আছে নদীর জলে গ্রামের মেয়ে দুর্গা মা। পুজোর সময় মিত্তির দেশ শহর ছেলের এড়াইনি চোখ। দুর্গা মায়ের শরীরখানি টেনে নিয়ে নদীর ধারে রাত ভরে তার শিকারখানি, শরীর খেয়েও স্বাদ মেটেনি, নদীর জলে ফেলে দিয়ে নিরুদ্দেশে গাল কানি। গ্রামের মানুষ দেখছে যেন কাঠামোহীন শুয়ে আছে তাদের গ্রামের দুর্গা মা। রং ধরছে, মাটি গলছে, নদীর জল খুলিয়ে যাচ্ছে, মেঘলা আকাশ মুখ ঢেকেছে। বিসর্জনের ঢাকের বলে বিজয়ার বুক ভাঙা সুর। ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। আমার ফ্ল্যাটের জানলার টবে একটা বনসাই গাছ, তার পাশে সকাল থেকে বসে থাকে আমার তোজো। রাস্তা দিয়ে যত লোক যায় সবার দিকে তাকিয়ে ও হাসে, একা একা কত কথা বলে, কিন্তু আমি মা হয়েও বুঝতে পারি না। তোজো জানলা দিয়ে তাকিয়ে থাকে, পথ চলতে কত মানুষ ওকে চেনে, ও কতজনকে মনে রাখে তাও আমি বুঝি না। জানলায় ওকে না দেখা গেলে কেউ কেউ বলে যায়, বোকা হাবা ছেলেটাকে কদিন দেখছি না তো। সব শুনি, বুকের পাঁজরগুলো থর থর করে কাঁপে। আজকাল আর কাঁদি না। টবের বনসাইটার মতো আমার তোজো আর বড় হয় না। পাশের বাড়ির গাবলু পাবলুরা স্কুলে যায়, ওরা বড় হয়ে কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ বা ডাক্তার। আমি তো এত কিছু চাই না। আমার তোজো একটু বড় হবে, একটা 10টা 5টার কেরানি, একটা সংসার। আমার তোজো খালি হাসে, বিড়বিড় করে কথা বলে, রং পেন্সিল দিয়ে খাতার পাতায় কত হিজিবিজি কাটে। কিন্তু আমি তো ওই হিজিবিজির মধ্যেই ছবি খুঁজে পাই। ফ্ল্যাটের মধ্যে আমি আর আমার তোজো, ওর বাবা তো চাকরির সুবাদে বাইরে। শুনেছিলাম আইনস্টাইনও নাকি কত বড় বিজ্ঞানী, আরো কত বড় বড় নাম বলে আমাকে সান্ত্বনা দেয়। আমি শুনি, শুনতে ভালো লাগে, মন তো মানে না। এত বড় বড় অঙ্ক করার দরকার নেই, ও যদি নামটা বলতে পারে তাতেই আমি খুশি। পড়াতে আসে দিদিমণি, ছবি আঁকাতে আসে মাস্টার, পিয়ানো শেখাতে আর একজন, কিন্তু আমার তো যত জানলার সেই টবে থাকা বনসাই। গান হলেই চুপ করে শোনে, আর সেই সুরে দুলতে থাকে। ওকে দেখি আর মনে হয় কোনো ঋষি যেন ধ্যানে মগ্ন আছেন। তোজো হওয়ার পর তো আমাদের সংসার থেকে আলাদা হয়ে ফ্ল্যাটে চলে আসতে হলো। দায় পড়ল আমার ওপর।
আমি পাগল ছেলের জন্ম দিয়েছি। আমার বাপের বাড়িতে কেউ পাগল ছিল কিনা বা আমি নিজে, কত কথা। সব একদিকে, আমি আর আমার তোজো একদিকে। কেউ ওকে আদর করতো না, কিন্তু ও তো গিয়ে ওদের গালে এত জোরে হামু খেত, ওদের গালে ওর লালা লেগে যেত। বাড়ির ছোটরা তোজোকে ভয় পেত। আমি পাগলের মা হয়ে গেলাম। টবের বনসাই গাছটায় রোজ জল দিই, সার দিই, আর ভাবি গাছটা কবে জানলা ছাড়িয়ে তার ডালপালা ছড়িয়ে দেবে, ফুল আসবে, হয়তো কোনোদিন ফল, সেই ফল বা ফুলের আশায় পাখি কিংবা মৌমাছি। আচ্ছা, স্বপ্ন দেখা কোনোদিন বন্ধ হয় না না? পাবলো গাবলুরা স্কুলে যায়, ফেরে। আমিও তো তোজোকে স্পেশাল স্কুলে ভর্তি করিয়েছি, পেছনে এত টিচার। আমিও হারবো না, ওদের বাড়ির লোকদের দেখিয়ে দেব আমার তোজো পারে, ও হাবাগোবা নয়। তোজো আমার দিকে তাকিয়ে থাকে, কি বলতে চায় আমি মা হয়েও বুঝতে পারি না। নিয়ম করে তোজোকে বড় হয়ে ওঠার রাস্তায় নামিয়েছি। খুব কি বড় চাহিদা আমার, একটা কেরানি হবে আমার তোজো। তোজো কেমন যেন পাল্টে যাচ্ছে, মেজাজ গরম করে ফেলে, ভাঙচুর করে ফেলে হাতের সামনের জিনিসের, স্কুলের আন্টিকে কামড়ে দেয়, তার জন্য ওর গালে 5 আঙুলের দাগ ফুটে ওঠে। কেমন হয়ে যাচ্ছে আমার তোজো, চোখগুলো কেমন যেন ঘোলাটে হয়ে যাচ্ছে। মাঝে মাঝে মা ডাকটাও, কি হলো আমার তোজোর? জানলার টবের গাছে শীতের পাতা ঝরা। ডাক্তার বলে দিলেন তোজো আর চাপ নিতে পারছে না, ওকে ওর মতো করে আর যতদিন আছে। এমনি একটা অর্ধেক কথা বলে উনি থেমে গেলেন। আমি তো আইনস্টাইনের মা হতে চাইনি। একটা স্বাভাবিক মানুষ হাত পা ছড়িয়ে ঘাড় উঁচু করে বাঁচবে, একটা কালো চশমা পরা, দুটো গভীর চোখে, ঢোলা প্যান্ট, হাফ শার্ট, বুকে একটা কলম, কাঁধে ছোলা, পায়ে চপ্পল, কালো ব্যান্ডের ঘড়ি উল্টো করে পড়া। অফিস থেকে ফিরে এসে বলবে, মা জল দাও, জল তেষ্টা পেয়েছে। আমার স্বপ্নের মুখে কে যেন আলকাতরা মাখিয়ে দিয়ে যায়। এতদিন ধরে যে স্বপ্ন এই মাকে মিথ্যে বাঁচিয়ে রেখেছিল, তাও আমার মাথার ভেতর তখন শিরাগুলো ছিঁড়ে যাচ্ছে। জানলায় দেখি ওই টপটা যেন আমার দিকে তাকিয়ে। আমি ছুটে গেলাম, টপটা নিয়ে মাটিতে আছড়ে ফেললাম। গাছের শিকড়টা একটু মাটি আঁকড়ে শুয়ে পড়ল। দেখি বিছানায় শুয়ে আমার তোজো হাসছে আর হাততালি দিচ্ছে। রাত শেষে ঘুম থেকে উঠে পড়ে হারানের মা। ফুল তুলে স্নান করে পুজো দিতে বসেন। তখন হয়তো পাখিদের গলাতেও ঘুম জড়িয়ে থাকে। হারান বিছানায় শুয়ে ফুলের ধূপের গন্ধ পায়। সেও তো সারা রাত পড়াশোনা করে একটু আগে বিছানায় গা ভাসিয়েছে। খুব রাগ হয় মায়ের ওপর। ঘুম আসতে না আসতেই সারা ঘর জুড়ে কুটকাট আওয়াজ, আর মার মুখে কীর্তন। মাঝে মাঝে মার বলে চলা, রাধা মাধব, রাধা মাধব, আমার হারানটাকে দেখো, ও যেন মানুষ হয়। উনুনে মুখাগ্নি করে সকাল 7টার মধ্যে রান্না শেষ করে হারানের জন্য খাবার ভাগে ভাগে তুলে রেখে চটকলে দৌড়। চটকলে 8টার সাইরেন হারানের মাকে কোনোদিন দৌড়ে হারাতে পারেনি। হারান পেটে থাকতেই ওর বাবা টিবিতে মারা যায়। সেও চটকলে চাকরি করত। স্বামীর চাকরি, সন্তানকে বড় করে তোলা। হারান তো জেলার মধ্যে উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছিল।
তারপর ডাক্তারি পাশ করে গ্রামের সদর হাসপাতালে ছোট ডাক্তারবাবু। গ্রামের সবাই বলে, হারানের মা এবার কাজ ছেড়ে শেষ জীবনটা সুখে কাটাও। হারানের মা শুনে হাসে আর বলে, এই চটকল আমার মন্দির, যতদিন পারবো। শরীরটা ভেঙে পড়ছে। হারান কত বলেছে, কিন্তু কে কার কথা শোনে? আর একটা কি যেন বড় পরীক্ষা দিচ্ছে হারান। নামটা এত কঠিন, হারানের মা মনে করতে পারে না। হারানের কাছে মাঝে মাঝে একটা বড় গাড়ি করে নিয়ে আসে। হারান পরিচয় করিয়ে দিয়েছিল, ও কি যেন নাম, রাকা নাকি। হাত জোর করে নমস্কার করেছিল। গায়ের রং ধপধপে সাদা, গায়ে কি যে মেখেছিল। সারা ঘরে ধূপের গন্ধ সরে গিয়ে সেই গন্ধটা ছড়িয়ে পড়েছিল। দিন যায় রাত যায়, হারানের মা ছুটে চলে। গ্রামের কারো শরীর খারাপ হলেই বলে, হারানের কাছে এসে দেখিয়ে ওষুধ নিয়ে যেও। রাত বিরেতে এত মানুষ আসে, হারান বিরক্ত হয়, বলে, মা ওদের হাসপাতালে যেতে বলো না কেন? মা হারানের পিঠে হাত বোলাতে বোলাতে বলে, হাসপাতাল কত দূর বলতো, ওদের কি সামর্থ্য আছে? হারান কোনো কথা বলে না। ভাঙা বাড়িটা সে সারাতে চায়। মা বলে, আর একটু দাঁড়া, তারপর হবে খন। রাকাইলে এত লজ্জা করে, নামটা নিয়েও হারানের লজ্জা। কি যে নামটা রেখেছিল, রাকাই নিয়ে হাসাহাসি করে। হারান বড় পরীক্ষায় পাশ করে। একদিন রাত্রে সে মাকে বলে, মা ভালো খবর আছে। হারানের মায়ের চোখ দুটো ভালো খবর শুনলে জলে ভরে যায়। আগে দুঃখে আসতো, এখন আনন্দে। বল বল, কি খবর? মা, আমি বিদেশ থেকে ডাক পেয়েছি। এত ভালো রেজাল্ট, ওখানে ফ্ল্যাট গাড়ি সব দেবে, তোমাকে নিয়ে। কথা শেষ হতে না হতেই মা বলে দেয়, আমি যাব না, আর আমি চাই না তুমিও যাও। হারান বিস্মিত হয়ে পড়ে, এত ভালো একটা সুযোগ। মা বলে ওঠে, তুমি তো এই দেশের মানুষের পয়সায় ডাক্তার হয়েছ, যার বাড়িতে দুবেলা ভাত জোটে না, সেও তোমার বড় হওয়ার জন্য পয়সা দিয়েছে। তুমি তুমি এদের ফেলে রেখে যেও না। এত বড় অন্যায় রাধা মাধব মেনে নেবে না। কিন্তু হারানের চোখেও তো স্বপ্ন, দুনিয়া ছুঁয়ে দেখার স্বপ্ন। রাকাও তো তার সাথে ছুটবে আমেরিকা। অতএব হারান চলল বিদেশে। হারানের মা বলল, তুমি আমাকে কোনো টাকা পাঠাবে না, কোনো চিঠি। গ্রামের মানুষ আছে, ওদের নিয়ে আমি থেকে যাব। সেদিন সে কাঁদেনি, শুধু ভেবেছিল তার ছোট্ট হারানকে সে সারা পৃথিবী হাসনুহানা ফুলের গন্ধ চিনিয়েছিল। ওই ভাঙা তক্তাপোষে মা আর ছেলে ছিঁড়া কাঁথায় শুয়ে কত স্বপ্ন দেখেছে। বছর পেরিয়ে বছর যায়, হারানের মা মাটির দিকে ঝুঁকে পড়ে। সন্ধে হলে হারানের নামে প্রদীপ জ্বালে। কেউ কেউ বলে, হারান নাকি বিয়ে করেছে ওই মেয়েটাকে, তাদের নাকি ছেলে হয়েছে। সব শোনে কথা। কেউ কিছু বলতে এলে হারানের মা চুপ করিয়ে দেয়। অনেকবার চিঠি এসেছিল, চিঠি খুলে সে পড়েনি। চিঠিগুলো রাধা মাধবের পায়ের তলায় রাখা থাকে। শীতে পাতা ঝরে, বসন্তে পাতা আসে। হারানের মার শরীরে তো একটাই অঙ্গ, তার হারান। যখন খুব দেখতে ইচ্ছে করে, তখন চোখ বন্ধ করে রাধা মাধবকে ডাকে আর বলে, ঠাকুর, আমাকে তুমি তুলে নাও, আর আমার বাকি আয়ুটুকু আমার হারানকে দাও। সেদিন
সারা আকাশ কালো করে এসেছে বৃষ্টি আসবে বলে। বৃষ্টি এলে ঘরের চালা দিয়ে জল পড়ে যে, তক্তাপোষে চুপ করে শুয়ে বৃষ্টি পড়া দেখে। দেখলো হঠাৎ বাড়ির সামনে গাড়ি থামলো। পাড়ার ছোটদের দল গাড়ির পেছনে ছুটে এসে থমকে দাঁড়িয়ে। জানলার ওপার থেকে ঝাপসা দৃষ্টি দেখছে, গাড়ি থেকে নামছে তার হারান, তার পাশে লম্বা এক রাজপুত্তর। হারানের চুলে পাক ধরেছে, এসে ঘরে ঢুকলো। গ্রামের মানুষ জানলা ছাপিয়ে ঘরে। কে বলল এত বৃষ্টি? হারান ডাক দিল, মা মা। কতদিন ওই ডাক সে শোনেনি। সে কি ঠিক শুনছে? হারান এসে প্রণাম করলো। পাশে দাঁড়িয়ে থাকা ছেলেকে বলল, প্রণাম করো, তোমার ঠাম্মা, গ্র্যান্ডমাদার। হারানের মায়ের ভাঙা বুকে দুই মাথা। কি করবে সে? একবার কাঁদবে না চিৎকার করে ডাকবে রাধা মাধব? হারান গ্রামের সব মানুষের সামনে বলে, আমি আপনাদের হারান। আমি গ্রামে বাবার নামে একটা হাসপাতাল খুলব। সরকারের সাথে কথা হয়েছে। আমার বাবা বিনা চিকিৎসায় মারা গিয়েছিলেন তো। ও মা, মা, আর আমি কোথাও যাব না। তুমি আমায় থাকতে দেবে তো? তোমার চলে আকাশ ডাকছে আয়, রাত জাগা চোখ ঘুমের দেশে যায়। তোমার চলে আকাশ ডাকছে আয়, রাত জাগা চোখ ঘুমের দেশে যায়। দহনে দহনে পুড়ছে শরীর মন, তোমার চলে আগুন ভেতরে শ্রাবণ। তোমার চলে আকাশ ডাকছে আয়, রাত জাগা চোখ ঘুমের দেশে যায়।
তোমার আঁচল বিশ্বভুবন পাতা, তোমার কোলে নুয়ে পড়ে মাথা। তোমার আঁচল বিশ্বভুবন পাতা, তোমার কোলে নুয়ে পড়ে মাথা। তুমি আমার দুঃখ রাতের মা, আমায় ছেড়ে কোথাও যেও না। তোমার আঁচলে আকাশ ডাকছে আয়, রাত জাগা চোখ ঘুমের দেশে যায়। দহনে দহনে উড়ছে